এই ভিডিওতে আমরা মূলত ট্যানজেন্ট গ্যালভানোমিটার নিয়ে আলোচনা করব। গ্যালভানোমিটার কি যন্ত্র? গ্যালভানোমিটার এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। An instrument that is used to detect and measure current is galvanometer. এখন প্রশ্ন হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। যখন গ্যালভানোমিটার পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে গ্যালভানোমিটার কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় চলচুম্বক গ্যালভানোমিটার, একটাকে বলা হয় চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এবং লাস্ট যে গ্যালভানোমিটারটা আলোচনা করেছিলাম সেটা ছিল চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এক্ষেত্রে যে গ্যালভানোমিটারটা আমি আলোচনা করব অর্থাৎ ট্যানজেন্ট গ্যালভানোমিটার, তুমি মনে রাখবে এটা কিন্তু চলচুম্বক গ্যালভানোমিটার, মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার। তাহলে এটা হয়ে গেল চলচুম্বক গ্যালভানোমিটার। আচ্ছা, এর কার্যনীতি কি? কার্যনীতি হচ্ছে চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। তাহলে ওটা কি ছিল? ওটা ছিল তড়িতের উপর চুম্বকের ক্রিয়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ট্যানজেন্ট গ্যালভানোমিটার আলোচনা করব। অবভিয়াসলি তোমার প্রশ্ন প্রথমেই আসতে পারে ট্যানজেন্ট গ্যালভানোমিটার এই ধরনের নাম দেওয়ার কারণ কি? তো ধীরে ধীরে আমরা পড়ি, তাহলে তুমি নিজে থেকেই বুঝতে পারবে কেন ট্যানজেন্ট, সাইন কস সেই ট্যান হয়, সেই ট্যানজেন্টের কথাই এখানে বলা হচ্ছে। তাহলে প্রথমত গঠনটা দেখি। গঠনটা হচ্ছে অনেকটা এরকম, একটা বড় সার্কুলার অংশ আছে, সেই সার্কুলার অংশের মধ্যে একটা চুম্বক শলাকা রাখা আছে। সাপোজ এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। অনেকটা সেই নৌ কম্পাসের মতো, নৌ কম্পাস তোমরা পড়েছিলে, সেই নৌ কম্পাসের মতো হচ্ছে গঠন। এই গোটাটা একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রাখা আছে। এবার স্বাভাবিক অবস্থাতে এই চুম্বক শলাকাটা অলওয়েজ নর্থ সাউথ অবস্থানে থাকে, এটা আমরা জানি। তার মানে ধরে নিলাম চুম্বক শলাকাটা স্বাভাবিক অবস্থায় নর্থ সাউথ অবস্থান করছে। আচ্ছা, এরপর কি করা হয়? এটার সঙ্গে লম্বভাবে একটা সার্কুলার কয়েল রাখা হয়। ঠিক, মানে এটা এইভাবে আছে, মাঝখানে যার মধ্যে চুম্বক শলাকা আছে সেটা আছে এইভাবে আনুভূমিক তলে, আর কয়েলটা রাখলাম আমি উল্লম্ব তলে, তাহলে পরস্পর লম্ব হয়ে গেল। আচ্ছা, সেই কুণ্ডলীটা মানে সেই ফ্রেমটার উপর তড়িৎ প্রবাহের তার জড়ানো থাকে, মানে কপার ওয়্যার, বেশ কয়েক পাকের কুণ্ডলী এটার উপর, ওই ফ্রেমটার উপর জড়ানো হয়। তারপর শেষ দুটো প্রান্ত নিচে কোথাও কানেকশন করা আছে। এটা হচ্ছে তোমার মেন বিষয়। ঠিক আছে, বাকি অংশটা আমি আঁকলাম না, এটা হচ্ছে মেন বিষয়, মানে এটা হচ্ছে জানলেই তোমার হবে। আচ্ছা, এবার তড়িৎ প্রবাহ কুণ্ডলী আমি রেখেছি, তাই তো? তাহলে এটার মধ্য দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহ চালনা করব, সাপোজ এখানে ব্যাটারি লাগাবার ব্যবস্থা থাকবে, তো এটার মধ্য দিয়ে যখন আমি কারেন্ট পাঠাবো তখন কি ঘটনা ঘটবে, বাড়তি কি ঘটনা ঘটবে, সেটা আমরা অলরেডি পড়েছি যে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার পারিপার্শ্বিক অঞ্চলে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। whenever current flows through a conducting wire a magnetic field is generated in its surrounding region। আমরা পড়েছিলাম অনেক আগে বায়ো-স্যাভার্ট সূত্রে, বা তার আগেও তোমার বলতে পারো এটা ল্যাপ্লাস, বায়োসেভার সূত্র মানে হচ্ছে ল্যাপ্লাস সূত্র। তোমরা ক্লাস 10-এও কিন্তু এই জিনিসটা পড়েছিলে, এই ধারণাটা তোমাকে দেওয়া হয়েছিল। তো যদি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাহলে তুমি এবার ভাবো যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার এই নর্থ পোল বা সাউথ পোলের উপর একটা ফোর্স কাজ করবে, করবে না? আমরা পড়েছিলাম, দেখো যদি ক্লকওয়াইজ কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা হবে ক্রস মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড অ্যান্ড ইনওয়ার্ড। মানে ম্যাগনেটিক ফিল্ডটা আমার কালো পেনের মুখটার দিকে যেদিকে আছে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে। এবার যখনই এই ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে তখন আমরা জানি এই চুম্বক শলাকার উপর একটা এফেক্ট হয়ে যাবে, তবে চুম্বক শলাকার উপর একটা ফোর্স চলে আসবে। ফোর্সটা কোন দিকে হবে? নর্থ পোলের উপর হবে যেদিকে ফিল্ড সেদিকে, আর সাউথ পোলের উপর হবে যেদিকে ফিল্ড তার উল্টো দিকে। এটা আমরা আগে আলোচনা করেছি। ঠিক যেমন কোনো একটা স্থানে মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডে যদি প্লাস চার্জ রেখে দিই তাহলে তার উপর ফোর্সটা হয় অ্যালং দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর যদি একটা মাইনাস চার্জ রেখে দিই তার উপর ফোর্সটা হয় অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড।
সেই একই রকম ভাবে আমি বলতে পারি, সাপোজ কোনো একটা জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে সেখানে যদি একটা নর্থ পোল রাখা হয়, নর্থ পোলের পজিশন থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর ফোর্সটা হবে অ্যালং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর যদি সাউথ পোল থাকে তাহলে সেক্ষেত্রে তার ফোর্স হবে, তার উপর ফোর্স হবে অপোজিট টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানেও আমি বলতে পারি যে নর্থ পোল বা সাউথ পোলের উপর একটা ফোর্স কাজ করবে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি সাউথ পোল নিয়ে কোনো ভাবনা চিন্তা করছি না, শুধু নর্থ পোলের কথা ভাবছি। তাহলে নর্থ পোলটার উপর কিন্তু অ্যাকচুয়ালি দুটো ফোর্স কাজ করছে। কি কি ফোর্স? একটা হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড। আর আরেকটা ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে কারেন্টের জন্য যেটা তৈরি হচ্ছে সেটার একটা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড একই সঙ্গে ওই ম্যাগনেটিক নিডলটার উপর কাজ করছে। তাহলে ম্যাগনেটিক নিডলটা কিভাবে অবস্থান করবে? তখন সেক্ষেত্রে কি হবে, এই দুটো ভেক্টরের যদি আমি ভেক্টর যোগফল নির্ণয় করি, ম্যাগনেটিক নিডলটা সেই দিকে ঘুরে যাবে স্বাভাবিকভাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখো আবার গোটা ব্যাপারটা বলছি, যে তোমার কাছে একটা ম্যাগনেটিক নিডল আছে, তুমি ওই নো কম্পাস ওই গঠনটা ভুলে যাও, তোমার কাছে একটা ম্যাগনেটিক নিডল আছে। সেই ম্যাগনেটিক নিডলটা স্বাভাবিকভাবে, মানে যদি কোনো কারেন্ট না ফ্লো করে এটার মধ্য দিয়ে, কোথাও কোনো কারেন্ট না থাকে, কোথাও কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকে, তাহলে আমরা জানি ম্যাগনেটিক নিডল অলওয়েজ টেন্ড টু অ্যালাইন অ্যালং দ্য ডিরেকশন অফ নর্থ সাউথ। তাহলে আমি ধরে নিলাম এই আনুভূমিক দিকটা যদি নর্থ সাউথ হয়, আমার হাতটা যদি ম্যাগনেটিক নিডল হয়, তাহলে ম্যাগনেটিক নিডলটা এইভাবে অবস্থান করছে। এবার যখনই আমি এর সঙ্গে উল্লম্বভাবে একটা পরিবাহী তার যোগ করলাম এবং পরিবাহী তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠাতে শুরু করলাম, তখন সেক্ষেত্রে কি হবে, সেটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা চেষ্টা করবে এটার উপর, ভেতর দিকে নর্থ পোলটার উপর ভেতর দিকে একটা ফোর্স বা ভেতর দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। তাহলে রেজাল্টেন্ট কি হবে, লব্ধি কি হবে, এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের লব্ধি যেদিকে কাজ করবে সেই দিকে চুম্বক শলাকাটার অবস্থান নির্দেশ করবে। তাহলে তুমি ভাবতে পারো যে এই দিকে একটা ফিল্ড কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ আমি লিখলাম এইচ। আর এই দিকে কাজ করছে লম্ব, পরস্পর লম্ব, বুঝতেই পারছো। আর এই দিকে একটা ফিল্ড কাজ করছে, সেটা হচ্ছে ডিউ টু কারেন্ট থ্রু দ্য কয়েল। তাহলে ম্যাগনেটিক নিডলটা কোন দিকে থাকবে, এই দুটো ফিল্ডের রেজাল্টেন্ট যেদিকে হবে সেই দিকে ম্যাগনেটিক নিডলটার অবস্থান হবে। তাহলে রেজাল্টেন্ট এদিকে কাজ করছে, রেজাল্টেন্টটা আমরা জানি ক্লাস 11 থেকে পড়ে আসছি। তাহলে রেজাল্টেন্টটা এই দিকে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক নিডলটার অবস্থান কোন দিকে হবে, ম্যাগনেটিক নিডলটার অবস্থান হবে ঠিক এই রেখা বরাবর। শেষে তুমি আমি একটা ম্যাগনেটিক নিডল এঁকে দিলাম। পরীক্ষায় যদি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের কার্যনীতি আসে তাহলে কিন্তু আমি এই ছবিটা আঁকবো। এই ছবিটা কোনোভাবেই আঁকবো না, ওটা গঠন সংক্রান্ত ছবি। আমি তো শুধুমাত্র কার্যনীতি আলোচনা করব। তাহলে কার্যনীতি যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমার এই ছবিটা আঁকলেই হবে। ঠিক আছে, তাহলে আমি মূল ব্যাপার যেটা পেলাম, দুটো ম্যাগনেটিক ফিল্ড এখানে কাজ করে এবং দুটো ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে কাজ করবে। এবং চুম্বক শলাকাটা কোন দিকে থাকবে, যেদিকে এদের রেজাল্টেন্ট কাজ করবে। ঠিক, আমি যদি এই কোণটা থিটা বলি, মানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে ঘুরে আছে, যদি এইভাবে বর্ণনা করি তাহলে ওইটা থিটা বললাম। তাহলে সেখান থেকে দেখো আমি খুব সহজে লিখে দিতে পারি যে ট্যান থিটা যদি লিখি, ট্যান থিটা তোমরা জানো, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, মানে এটা হচ্ছে বি, আর এইচ হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বিএইচ। এবার এই বি এর মধ্যে তোমার কিন্তু কারেন্টের রাশিমালা ঢুকে আছে। কিরকম, বিটা কি, ওই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা হচ্ছে বি। তাহলে কুণ্ডলীর জন্য কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় পড়েছো, বি ইকুয়াল টু হচ্ছে মিউ 0 আই বাই 2r। মনে পড়ছে? আচ্ছা, যদি n সংখ্যক পাক থাকে তাহলে একটা n এর টার্ম কিন্তু চলে আসবে। n সংখ্যক যদি পাকের কথা বলি তাহলে কিন্তু একটা n এর এটাও থাকবে। তাহলে আমি ধরে নিলাম n সংখ্যক পাক নিয়েছি, ওই ভার্টিক্যাল যে কয়েলটা, n সংখ্যক পাক ধরে নিচ্ছি। আইটা কি, আইটা হচ্ছে কারেন্ট থ্রু দ্য কয়েল। আর আরটা কি, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য কয়েল। মানে এই যেভাবে যে ম্যাগনেটিক, এইভাবে যে কুণ্ডলীর তার বলেছিলাম, এটার রেডিয়াস হচ্ছে আর, এটার মধ্য দিয়ে কারেন্ট পাঠিয়েছিলাম আই, তাহলে যেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে এটা। এখন যদি তুমি এটা এখানে বসিয়ে দাও তাহলে সেখান থেকে দেখো আই এর মান আমরা বের করে নিতে পারবো। আসছি পরে। তো প্রথমত এইভাবে দেখো ভাবতে পারি, যেটাকে লেখা হয় বি ইকুয়াল টু জি ইনটু আই। এভাবে জিটা কি, জিটা দেখো একটা কনস্ট্যান্ট, জি ইকুয়াল টু পড়ে থাকছে মিউ 0 n বাই 2r।
এটাকে বলা হয় গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বা গ্যালভানোমিটার ধ্রুবক। ঠিক, জিটাকে বলা হয় গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বা গ্যালভানোমিটার ধ্রুবক। কাকে বলবো গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বা গ্যালভানোমিটার ধ্রুবক? দেখো বি ইকুয়াল টু জি ইন্টু আই, তাহলে এখান থেকে বলতে পারি যে আই ইকুয়াল টু 1 হলে জি ইকুয়াল টু বি। তাহলে গ্যালভানোমিটার ধ্রুবক কি? গ্যালভানোমিটার ধ্রুবক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান। কখন? যখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এসআই পদ্ধতিতে বলতে পারি কোন বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলীর কেন্দ্রে টেসলা এককে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাকে ওই গ্যালভানোমিটারের ক্ষেত্রে গ্যালভানোমিটার ধ্রুবক বলে। তাহলে যে কোনো বৃত্তাকার কুণ্ডলী বলবো না, আমরা বলবো যে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে ওই কুণ্ডলীটির কেন্দ্রে যত টেসলা বা টেসলা এককে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাকে গ্যালভানোমিটার ধ্রুবক বলা হয়। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা বেশ, এবার তুমি এই মানটা ওখানে বসিয়ে দাও। তাহলে আমার পড়ে থাকছে দিস ইজ ইকুয়াল টু মিউ জিরো এন আই টু আর এইচ। তাহলে এখান থেকে পড়ে থাকছে আই ইকুয়াল টু টু আর এইচ বাই মিউ জিরো এন ইন্টু টেন থিটা। দেখো ঠিকঠাক লিখলাম। আই ইকুয়াল টু পড়ে থাকছে টু আর এইচ বাই মিউ জিরো এন ইন্টু টেন থিটা। এটাকে আমি লিখতেই পারি যে আই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু tan থিটা। কনস্ট্যান্ট হচ্ছে কিনা দেখে নাও। প্রথমে আছে আর, আর মানে হচ্ছে ওই যে কয়েল করেছিলাম তার ব্যাসার্ধ, অবভিয়াসলি ধ্রুবক, একটা ফ্রেমের উপর এটাকে কোনোভাবেই কম বেশি করা যাবে না। এইচ, এইচ হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, সেটাও ভ্যারিয়েবল কিছু নয়। নিচে আছে মিউ জিরো, তোমরা জানো মিউ জিরোটাকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ওটাও ভ্যারিয়েবল হওয়ার চান্স নেই। আর লাস্ট পড়ে আছে এন, নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, তো এটাও একটা ধ্রুবক রাশি। তাহলে সেক্ষেত্রে গোটা জিনিসটাকে একটা ধ্রুবক বলতে পারি। আচ্ছা এই ধ্রুবকটাকে বলা হয় গ্যালভানোমিটারের লঘু গুণক, রিডাকশন ফ্যাক্টর অফ ট্যানজেন্ট গ্যালভানোমিটার। এটাকে বলা হয় রিডাকশন ফ্যাক্টর অফ গ্যালভানোমিটার, এবং রিলেশনটা হয়ে যাচ্ছে I ইকুয়াল টু k tan থিটা। এবার তুমি দেখো এখানে আমরা কি মাপতে চাইছিলাম? আমরা মাপতে চাইছিলাম তড়িৎ প্রবাহ, এবং তড়িৎ প্রবাহটা আমি মাপলাম কি হিসাবে? tan থিটার হিসাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে সেই জন্যই আমরা এখানে এই গ্যালভানোমিটারটাকে এইভাবে নাম দেওয়া হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার। কোনো বিজ্ঞানী নাম অনুসারে নয়, এর কার্যনীতিটা ট্যানের উপর ডিপেন্ড করছে, ট্যান থিটার উপর ডিপেন্ড করছে। সেই জন্য এক্ষেত্রে এই গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমি বললাম নামটা হয়ে গেল ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ঠিক আছে, খুব কঠিন কিছু নয়, খুব সিম্পল একটা গ্যালভানোমিটার, এবং কার্যনীতিটা খুব সহজ, জলকুণ্ডলী গ্যালভানোমিটার থেকে অবশ্যই সহজ। বেশ, এবার চলে এসো লঘু গুণক বলে একটা নতুন কনস্ট্যান্ট পেয়েছি, সেটা একটু সংজ্ঞায়িত করতে হবে যে লঘু গুণক কি যদি তোমাকে বলা হয়। তাহলে এখান থেকে দেখো খুব সিম্পল ভাবে আমি বের করতে পারি যে থিটা ইকুয়াল টু যদি 45 হয়ে যায় তাহলে দেখো পড়ে থাকছে I ইকুয়াল টু k। তাহলে লঘু গুণকটা কি? লঘু গুণকটা হচ্ছে প্রবাহ মাত্রা। কখন? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে কিভাবে আমি সংজ্ঞায়িত করব? যে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের 45 ডিগ্রি বিক্ষেপ ঘটাতে যে পরিমাণ তড়িৎ প্রবাহের প্রয়োজন হয়, গ্যালভানোমিটার এইভাবে ছিল, সবসময় এইচ এর দিকে থাকবে। এবার এটার 45 ডিগ্রি বিক্ষেপ করতে গেলে যত কারেন্ট প্রয়োজন, যে পরিমাণ প্রবাহ মাত্রা প্রয়োজন, তাকে ওই ট্যানজেন্ট গ্যালভানোমিটারের লঘু গুণক বলা হয়। এটাই হচ্ছে তোমার সিম্পল ডেফিনিশন, নতুন করে মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা লঘু গুণকের সংজ্ঞা তোমার হয়ে গেল। আচ্ছা এরপর একটা খুব কমন প্রশ্ন থাকে যে ট্যানজেন্ট গ্যালভানোমিটার, আচ্ছা ট্যানজেন্ট গ্যালভানোমিটার তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের সিলেবাসে নেই, ঠিক? আগেকার সিলেবাসে ছিল, ট্যানজেন্ট গ্যালভানোমিটার করানো হতো। তো এরভাবে একটা প্রশ্ন থাকে যে ট্যানজেন্ট গ্যালভানোমিটার যখন আমি কাজ করব, ট্যানজেন্ট গ্যালভানোমিটারের সাহায্যে যখন কোনো পরীক্ষা করা হয় সবসময় চেষ্টা করা হয় যেন সূচকের বিক্ষেপটা 45 ডিগ্রি থাকে। এটা হচ্ছে প্রশ্ন, কেন? ট্যানজেন্ট গ্যালভানোমিটার নিয়ে যখন আমি কাজ করব তখন আমি কেন চাইবো যে ওই নিডল বা সূচকের বিক্ষেপ সবসময় 45 ডিগ্রি থাকে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো দেখা যাক, এবার ওটাই আমরা আলোচনা করব যে কেন সূচকের বিক্ষেপ 45 ডিগ্রির কাছাকাছি রাখা হয়। তো সেটাকে ব্যাখ্যা করার জন্য আমি এভাবে করছি যে আমার তো পেয়েছি I ইকুয়াল টু
কে ট্যান থিটা। আচ্ছা প্রথমে আমি উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে লগারিদম অফ আই, এটা হয়ে গেল লগারিদম অফ কে প্লাস লগারিদম অফ ট্যান থিটা, নতুন কিছু নয়, log mn ইকুয়াল টু log m প্লাস log n, তাই না? আচ্ছা এবার যদি আমি সিম্পল ডেরিভেটিভ করি, তাহলে এটা পড়ে থাকছে di বাই i, এটা তো 0 হয়ে গেল। আচ্ছা এটা log এর জন্য হয়ে গেল 1 বাই tan থিটা, আর এটা হয়ে গেল tan থিটা হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, ভুল নিশ্চয়ই হয়নি, দেখে নাও, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার তুমি আবার ক্যালকুলেশন করো। আচ্ছা এটাকে লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে sin থিটা বাই cos থিটা, d থিটা যেমন আছে থাক, একটা cos থিটা কাটছে, তাহলে পুরো থাকছে d থিটা বাই sin থিটা cos থিটা। উপরে যদি একটা 2 দিয়ে গুণ করে দিই, নিচে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে অ্যাকচুয়ালি উপরে থাকছে d থিটা বাই sin 2 থিটা। খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট পেলাম আমি। ফাইনালি কি পেলাম সেটা আরেকবার লিখছি। আমি পেলাম di বাই i দ্যাট ইজ ইকুয়াল টু d থিটা বাই sin 2 থিটা। দেখো ঠিক আছে, ও 2 d থিটা ছিল না, হ্যাঁ 2 d থিটা ছিল তো, তাহলে 2 d থিটা বাই sin 2 থিটা। এখন প্রশ্ন হচ্ছে যে di বাই i এটা আমাকে কি দিচ্ছে? এটা আমাকে দেয় প্রপোর্শনাল এরর। ক্লাস 11 এর একদম প্রথম দিকে পড়েছিলাম dx বাই x, তাই না? তাহলে এটা ক্ষেত্রে আমার এটাকে দিচ্ছে প্রপোর্শনাল এরর, তাই তো? এবার আমি যখন প্র্যাকটিক্যাল করব আমি কি চাইবো? আমি চাইবো যেন এরর কম হয়, তাহলে ওই প্রপোর্শনাল এররটাকে আমি মিনিমাম করতে চাইছি, তাই না? এটাকে বলা হয় প্রপোর্শনাল এরর, সোজা কথা একটা এরর। তাহলে আমি যদি এই এররটাকে কম করতে চাই, তার মানে আমি চাইছি di বাই i এই রাশিটাকে মিনিমাম করতে। তাহলে এই রাশিটাকে যদি মিনিমাম করতে হয়, এটা কি একটা অনুপাত, লব আছে হর আছে, তাহলে আইদার তোমাকে এটাকে মিনিমাম করতে হবে অথবা তোমাকে এটাকে ম্যাক্সিমাম করতে হবে। এবার উপরটাকে মিনিমাম করার কোনো ব্যাপার নেই, 2 d থিটা কনস্ট্যান্ট একটা, ঠিক আছে? বা d থিটা তোমার চেঞ্জ ইন থিটা যেটা বলতে চাইছি, ওটা তো এখানে আমি ভ্যারি করতে পারছি না, কিন্তু নিচে একটা sin 2 থিটা আছে, ওই sin 2 থিটাটাকে আমি ম্যাক্সিমাম করতেই পারি। sin 2 থিটাকে ম্যাক্সিমাম করা খুব সোজা, তাহলে sin 2 থিটা মাস্ট বি ম্যাক্সিমাম, আর sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে আমি বলতে পারি sin 2 থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু করে থাকছে 45 ডিগ্রি। তার মানে কি, আমি যদি প্রপোর্শনাল এররটাকে মিনিমাম করতে চাই, আমার ফাইনাল রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার নিয়ে আমাকে যদি পরীক্ষা করতে হয়, যে কোনো রকমের এক্সপেরিমেন্ট করতে হয়, আমি যদি সেই এক্সপেরিমেন্টে এররটাকে মিনিমাম করতে চাই, তাহলে আমি পাচ্ছি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে কি, আমার বিক্ষেপটাকে 45 ডিগ্রির কাছাকাছি যদি রাখতে পারি, 45 ডিগ্রি সবসময় রাখা সম্ভব না, যদি 45 ডিগ্রির কাছাকাছি রাখা হয় তাহলে সেক্ষেত্রে এররের মানটা মিনিমাম হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ট্যানজেন্ট গ্যালভানোমিটার নিয়ে যখন কাজ করা হয় তখন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করা হয় যেন বিক্ষেপটা মোটামুটি 40 থেকে 50 ডিগ্রির মধ্যে রাখতে পারলে সব থেকে ভালো, ঠিক আছে? বেশ, এবার এটা থেকে কিন্তু নানা ধরনের অঙ্কও আসতে পারে। যদি অঙ্কগুলো খুব সহজ টাইপের অঙ্ক থাকে, আমি একটু মনে করি তোমার ফর্মুলা কি ছিল। মেন ফর্মুলা কিন্তু তোমার ছিল i ইকুয়াল টু কে ট্যান থিটা। আচ্ছা কে এর মানটা তোমাকে কিন্তু একটু খেয়ালে রেখে দিতে হবে, ঠিক আছে? কেটা কি ছিল? কেটা ছিল রিডাকশন ফ্যাক্টর অথবা লঘু গুণক, ঠিক আছে? একটু আগে কে এর মান বের করেছি, কে এর মান ছিল প্রবাবলি 2r b0 না, আমরা h দিয়ে প্রকাশ করেছিলাম, অনেক বইয়ে দেখবে b0 দিয়ে প্রকাশ করা আছে, μ0n ইনটু tan থিটা। এখানে আমি মনে করি দিই, এখানে rটা ভ্যারিয়েশন, r এর ভ্যারিয়েশন দেয় আর n এর ভ্যারিয়েশন দেয়। তবে তোমাকে মনে রাখতে হবে tan থিটা যদি আমি বাদ দিই, i is proportional to r, i is proportional to 1 by n। সাধারণত ব্যাসার্ধ চেঞ্জ করে দেয় অথবা নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যাটাকে চেঞ্জ করে দেয়, নিয়ে বলে কিছু একটা অঙ্ক দেওয়া থাকলো, সে তারপর তোমাকে ওটা করে ফেলতে হবে। তো কিরকম অঙ্ক থাকে দেখো, বলছে একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার, তার মধ্য দিয়ে যদি আমি একটা কারেন্ট ফ্লো করাই, তাহলে বলছে থিটা ইকুয়াল টু হয়ে যায় 60 ডিগ্রি।
এবার বলেছে একই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, আচ্ছা বলেছে 5 অ্যাম্পিয়ার, একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে I1 সমান 5 অ্যাম্পিয়ার, তাহলে 60 ডিগ্রি বিক্ষেপ হয়। বলছে তাহলে যদি আমি 30 ডিগ্রি বিক্ষেপ করতে চাই তাহলে আমার কত পরিমাণ কারেন্ট পাঠাতে হবে। খুব সিম্পল একটা অঙ্ক, এর থেকে সহজ অঙ্ক হয় না। তোমাকে দেখো মেনলি আই এর সঙ্গে থিটার অঙ্ক দিয়েছে, তাহলে আমার প্রথম রিলেশন দিলেই হবে, কারণ প্রথম রিলেশন আমার আই এর সঙ্গে থিটার ভ্যারিয়েশন দিচ্ছে। কি প্রশ্ন দিয়েছে, বলছে যদি আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই তাহলে ডিফ্লেকশন হচ্ছে 60 ডিগ্রি, কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে ডিফ্লেকশন 30 ডিগ্রি হবে। তো আমি কিভাবে শুরু করব, আমি প্রথমে বলবো যে আমরা জানি উই হ্যাভ I ইকুয়াল টু কে ট্যান থিটা, তাহলে আমি বলতে পারি I is proportional to tan theta, যেহেতু গ্যালভানোমিটারের অন্য কোনো প্যারামিটার চেঞ্জ করিনি, মানে কয়েলটার কোনো প্যারামিটার চেঞ্জ করিনি বা 2 নম্বর সেকেন্ড কোনো গ্যালভানোমিটার ইউজ করিনি, সেম গ্যালভানোমিটার, তাহলে সেম পজিশন, তাহলে এইচটাও কনস্ট্যান্ট, তাহলে আমার সেই ক্ষেত্রে I is proportional to tan theta, কি এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি I2 by I1 this is equal to tan theta 2 by tan theta 1। কত সিম্পল অঙ্ক, তাহলে মানগুলো বসিয়ে দাও, I2 নির্ণয় করতে হবে, I1 সমান হচ্ছে 5, আচ্ছা tan theta 2 মানে tan 30 ডিগ্রি, আমি একবারই মান বসাচ্ছি 1/√3, tan theta 1 tan 60, তাহলে এটা, তাহলে পড়ে থাকছে I2 ইকুয়াল টু 5 এর 3, ঠিক হলো, 5 নিচে হয়ে গেল 3, তাহলে 5/3 অ্যাম্পিয়ার, বা এটাকে তুমি আরেকটু করতে পারো 1.67 অ্যাম্পিয়ার যদি প্রবাহ পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে ডিফ্লেকশনটা তোমার 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে এই অঙ্কের ক্ষেত্রে তোমার কেটা কিন্তু ধ্রুবক ছিল, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কিন্তু কেটা ধ্রুবক হবে না, আগে থেকেই বলে রাখলাম। কি বলছে, বলছে দুটো একই আকারের ট্যানজেন্ট গ্যালভানোমিটার আছে, তাদেরকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। তাহলে দুটো ট্যানজেন্ট গ্যালভানোমিটার আছে, এই একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার আর এই একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার। সাপোজ এটা হয়ে গেল গ্যালভানোমিটার 1, এটা হয়ে গেল গ্যালভানোমিটার 2, দে আর কানেক্টেড ইন সিরিজ। এই সিরিজ যখনই বললো তুমি মাথায় ওটা ঢুকিয়ে নাও যে শ্রেণী সমবায়ে যুক্ত করার মানে হচ্ছে কারেন্ট থ্রু বোথ দ্য গ্যালভানোমিটার মাস্ট বি সেম। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু নতুন নতুন ইনফরমেশন থাকে, তাহলে যখনই শ্রেণী সমবায়ের কথা বলে দিল তুমি সঙ্গে সঙ্গে করে নিলে মনে মনে যে I ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, বলছে যদি আমি শ্রেণী সমবায়ে করে তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে একটাতে 45 ডিগ্রি আর একটাতে 31 ডিগ্রি। তাহলে আমি লিখে রাখি যে আমার এখানে দেওয়া আছে থিটা 1টা হচ্ছে 45 ডিগ্রি আর থিটা 2 হচ্ছে 31 ডিগ্রি। ঠিক আছে, যা যা দেওয়া আছে আমি তাই তাই করে ফেললাম। আচ্ছা, এবার বলছে গ্যালভানোমিটার দুটিতে পাক সংখ্যার অনুপাত কত। দুটো আলাদা গ্যালভানোমিটার, তাহলে তোমাকে বের করতে হবে এটা যদি n1 আর n2 হয় you will have to find out n1 is to n2। আচ্ছা, কি বলেছে প্রথম লাইনটা একবার পড়বে, দুটি একই আকারের গ্যালভানোমিটার, টু গ্যালভানোমিটার অফ সেম শেপ। একই আকার যখন বলেছে তখন তোমাকে বুঝতে হবে আটটা সেম দুটোর ক্ষেত্রে, ব্যাসার্ধ এইচটা কনস্ট্যান্ট, মিউ জিরোটাও কনস্ট্যান্ট। এইচটা যদি জায়গা চেঞ্জ না করে তাহলে এইচ এর মান তুমি নিশ্চিতভাবে সেম ধরতে পারো এবং সেক্ষেত্রে ওটা কনস্ট্যান্ট হিসেবে বের করে দিতে পারো। তাহলে আমি বলেছিলাম দুটো জিনিস দিয়ে অঙ্ক দিতে পারে, একটা হচ্ছে নাম্বার অফ টার্মস আর একটা হচ্ছে রেডিয়াস। তো এখানে বলেছে 8টা কনস্ট্যান্ট, nটা ভ্যারিয়েবল, মানে nটাকে ভ্যারি করাতে হবে। তাহলে একই আকার বলে 8টাকে কনস্ট্যান্ট করে দিলাম, আমাকে ধরে নিতে হবে যে আমাকে n1 is to n2 বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো আরেকটু তুমি জিনিসটাকে ভাবো যে আমার ছিল I ইকুয়াল টু কে ট্যান থিটা, আর একটু লিখি, এবার কে এর মানটা লিখে দিই, কে ইকুয়াল টু হচ্ছে 2r/h বাই মিউ 0 n ইনটু ট্যান থিটা। তার মানে আমি বলতে পারি I প্রপোর্শনাল টু দুটো জিনিস ভ্যারিয়েবল, একটা হচ্ছে থিটা ভ্যারিয়েবল, একটা n ভ্যারিয়েবল, আপত্তি থাকার কথা না। দেখে নাও একবার, 2 কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, মিউ 0 কনস্ট্যান্ট, খালি n এর রেশিও জানতে চেয়েছে আর থিটার রেশিও দেওয়া আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, tan 31 ডিগ্রি
ইকুয়াল টু 0.6 এই ইনফরমেশনটা অঙ্কে দেওয়া আছে। যদি কোনো ইনফরমেশন অঙ্কের মধ্যে দেওয়া থাকে তুমি নিশ্চিত থাকবে সেই ইনফরমেশনটা কোথাও না কোথাও ব্যবহৃত হবে, অন্তত হায়ার সেকেন্ডারির জন্য বলছি। টেস্ট পেপার অনেক সময় মানে ভুল বোঝার জন্য, মানে স্টুডেন্টকে ভুল পথে চালিত করার জন্য এরকম ভুলভাল ইনফরমেশন দেওয়া থাকে টেস্ট পেপারের অনেক প্রশ্নে বা অনেক স্কুলের প্রশ্নে। কিন্তু হায়ার সেকেন্ডারির কথা যদি ভাবা হয় তাহলে হায়ার সেকেন্ডারিতে কিন্তু এইভাবে ভুল পথে চালিত করার জন্য কোনো কিছুই করা হয় না, সোজাসুজি প্রশ্নই দেওয়া হয়। সুতরাং সেক্ষেত্রে আবার মনে রাখতে হবে যে যদি কোনো তথ্য তোমার কোশ্চেনের সঙ্গে অ্যাড করা আছে তার মানে হচ্ছে ইউ উইল হ্যাভ টু ইউজ দ্যাট ডাটা। যদি তোমার ওই ডাটাটা কোথাও ইউজ না হয় তাহলে তুমি নিশ্চিতভাবে থাকো যে তোমার অঙ্ক কোথাও না কোথাও পদ্ধতিগত কিছু ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো জিনিসগুলো খেয়াল রেখো। সবসময় এটা হতেই হবে তার কোনো মানে নেই, ভবিষ্যতে দিতেও পারে হয়তো তোমাদের ইচ্ছে করে একটা ভুল পথে চালিত করার জন্য একটা ডাটা দিয়ে দিল যেটা হয়তো অঙ্কে কাজে লাগলো না, যেটা ইন জেনারেল এখনো পর্যন্ত হয়নি। সুতরাং যখনই কোনো ডাটা দেওয়া থাকবে তোমাকে চেষ্টা করতে হবে সেই ডাটাটা যেন তোমার অঙ্কে কোথাও না কোথাও কাজে লাগে। ক্যালকুলেটর ব্যবহার করলে হবে না। ক্যালকুলেটরে করে দিলে ক্যালকুলেটরে একটা ডাটা এলো, ক্যালকুলেটরে সাপোজ 1031 যখন করলে দেখলে ক্যালকুলেটর ডাটা এসছে 0.645, তুমি কি করলে 0.645 দিয়ে অঙ্ক করে দিলে, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সুতরাং যেটা দেওয়া আছে সেই ডাটাটাকেই ব্যবহার করার চেষ্টা করব, ক্যালকুলেটর চেষ্টা করব না ব্যবহার করতে। বেশ, অঙ্কে চলে আসি। আই প্রপোর্শনালটা এটা এলো, তাহলে আমি বলতে পারি যে I2 বাই I1 ইকুয়াল টু tan থিটা 2 বাই n2, আর এটা হয়ে গেল tan থিটা 1 বাই n1। এবার দেখো এই I2 বাই I1 শ্রেণী সমবায় করেছে, তাহলে শ্রেণী সমবায় যখনই বললো আমি বলতে পারি I1 সমান I2, আর I1 সমান I2 মানে এটা পড়ে থাকলো দ্যাট ইজ ইকুয়াল টু 1। এখানে ব্র্যাকেটের মধ্যে ওই কথাটা লিখে দেবে, যেহেতু শ্রেণী সমবায় যুক্ত অতএব I1 সমান I2 হয়ে গেল। আচ্ছা, এবার তুমি এটাকে লিখতে পারো tan থিটা 2 বাই tan থিটা 1 দ্যাট ইজ ইনটু, আচ্ছা একবার করেই দেখাই, এটা হয়ে যাবে n1 বাই n2 ইকুয়াল টু 1। আমি যদি n1 বাই n2 বের করতে চাই তাহলে এটা হয়ে গেল tan থিটা 2 বাই tan থিটা 1। আচ্ছা, tan থিটা 2 মানে হচ্ছে tan 31 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে tan 45 ডিগ্রি। আচ্ছা, এটা কত বলেছে 0.6, আর tan 45 তো আমি জানি 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 বাই 10, তাহলে এটা পড়ে থাকছে 3 বাই 5। তাহলে আমি বলতে পারি n1 is to n2 equal to 3 is to 5। যদি কিছু দেওয়া না থাকে, মানে কোনটার সঙ্গে কোনটার অনুপাত যদি বলা না থাকে, যে প্রথম কুণ্ডলী সাপেক্ষে দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত নির্ণয় করো, বা দ্বিতীয় কুণ্ডলী সাপেক্ষে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা, এরকম ভাবে যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো ভাবে রেশিও বের করতে পারো। তোমাকে বলা ছিল কোশ্চেনটায় যে কুণ্ডলী দুটির গ্যালভানোমিটার কুণ্ডলী দুটির পাক সংখ্যার অনুপাত, তাহলে তুমি n1 is to n2 বার করতে পারো। আবার তোমার যদি মনে হয় না n2 is to n1 লাস্টেরটাই অনুপাতের সঙ্গে প্রথমটার অনুপাত বের করব, তাহলে সেক্ষেত্রে n2 বাই n1 বের করতে পারো। তোমাকে আমি একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, মানে এর থেকে বাইরে অঙ্ক তোমাদের আসবে না। তুমি এই অঙ্কটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই সম্পর্কিত যে কোনো অঙ্ক তোমার করে ফেলা উচিত। আবার বলে রাখি, আমি ব্যাসার্ধ দিয়ে অঙ্ক করাচ্ছি না ইচ্ছে করি, যেন নিজেও কিছুটা করবে। যদি ব্যাসার্ধ দিয়ে অঙ্ক থাকতো, সাপোজ তোমাকে বলে দিল যে দুটোর পাক সংখ্যা সমান ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো, তখন সেক্ষেত্রে কি হতো? তখন সেক্ষেত্রে এখানে হয়ে যেত, শ্রেণী সমবায়টা বলা আছে, তাহলে সেক্ষেত্রে r ইন্টু ট্যান থিটা, তাহলে i প্রপোর্শনাল টু হতো r ট্যান থিটা। ঠিক, তাহলে সেক্ষেত্রে i2 বাই i1 ইকুয়াল টু আমি লিখতাম r2 ট্যান থিটা 2 বাই r1 ট্যান থিটা 1। মনে করো সেম অঙ্ক দিয়েছে, বলেছে নাম্বার অফ টার্মস সেম, তুমি ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো, বাকি সেম। তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে অঙ্কটা করছি, দেখো i প্রপোর্শনাল টু r tan থিটা এলো, তাহলে i2 বাই i1 সমান r2 tan থিটা 2 ইকুয়াল টু r1 tan থিটা 1। বাট এটা সমান কত হবে? এটা সমান 1 হবে, যেহেতু শ্রেণী সমবায়, সুতরাং i1 সমান i2। তাহলে এখন যদি তুমি r1 বাই r2 করো, বা r2 বাই r1 করে দিই, এটাতে r2 বাই r1 করো, তাহলে পড়ে থাকছে tan থিটা 1 বাই tan থিটা 2। tan থিটা 1 মানে tan থিটা 1টা 45 ছিল, তাহলে এটা 1
আর এটা পড়ে থাকছে 0.6, তাহলে এটা হয়ে যাচ্ছে 10/6, তাহলে 5/3, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত হয়ে যেত R2:R1 সমান 5:3। সুতরাং ব্যাসার্ধের অনুপাত অথবা তোমাকে পাক সংখ্যার অনুপাত দিয়ে অঙ্ক দিতে পারে, দুটোই আমি দেখিয়ে দিলাম। এর থেকে বাইরে অঙ্ক আসার চান্স কম তোমাদের সাপেক্ষে, ঠিক আছে। আর প্রথম যেটা অঙ্ক সেটা তো খুব সিম্পলেস্ট অঙ্ক, সুতরাং ওটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। এই ছিল তোমাদের ট্যানজেন্ট ক্যালকুলোমিটার, বাড়িতে ভালো করে পড়বে।